এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রথম ভাষণে ইরান সম্পর্কে যা বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানি। রুশ ইউক্রেন যুদ্ধে 43,000 ইউক্রেনীয় সৈন্য নিহত জেলেনস্কি। গোলান মালভূমির বাফার জোনে সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনা, নেতানিয়াহু। জর্ডান লেবানন থেকে দলে দলে দেশে ফিরেছেন সিরিয়ানরা। দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি নিয়ে জাপানের উদ্বেগ বাড়ছে। বাশার আল আসাদের পতন নিয়ে যে প্রতিক্রিয়া জানালো সৌদি আরব। ভারতের 44টি স্কুলে বোমা হামলার হুমকি। প্রথম ভাষণে ইরান সম্পর্কে যা বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানি। বিদ্রোহীদের আক্রমণের মুখে রবিবার পালিয়ে রাশিয়ায় গিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। বাশার দেশ ছেড়ে পালানোর পরপরই রবিবার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলের উমায়াত মসজিদে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন অভিযানে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এ সময় তিনি বলেন, এতদিন সিরিয়াকে ইরানের উচ্চাকাঙ্ক্ষা পূরণের খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে এখন সবাই স্বাধীন, সবাই মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। জোলানি আরো বলেন, বাশার আল আসাদের পলায়ন সমগ্র মুসলিম জাতির বিজয়, এটা পুরো অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা। এ সময় সিরিয়ায় 2011 সাল থেকে চলা গৃহযুদ্ধের শহীদদের স্মরণ করেন আল জোলানি। তিনি বলেন, বাশার আল আসাদ সাম্প্রদায়িকতা ও দুর্নীতি ছাড়িয়েছিলেন। রুশ ইউক্রেন যুদ্ধে 43,000 ইউক্রেনীয় সৈন্য নিহত জেলেনস্কি। দীর্ঘ প্রায় 3 বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, আর এই যুদ্ধে ইউক্রেনের 43,000 সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার রাতে বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় 43,000 ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিরল স্বীকারোক্তিতে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে 3,70,000 সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্য অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন, তবে আহতদের অর্ধেক সেনা যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে 1,98,000 রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 5,50,000 রুশ সৈন্য। বিবিসি অবশ্য জেলেনস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি। গোলান মালভূমির বাফার জোনে সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনা, নেতানিয়াহু। গোলান মালভূমির বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়েছেন। 1974 সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠেছে বলে ঘোষণা দেন তিনি। নেতানিয়াহু বলেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোনে এবং আশেপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইসরায়েল নিজেদের সীমান্তে কোনো শত্রু বাহিনীকে অবস্থান নিতে দেবে না বলেও জানান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা বলেছে, শনিবার সিরিয়ার সেনারা কুনেইত্রা প্রদেশে তাদের অবস্থানগুলো থেকে সরে যায়। কুনেইত্রা প্রদেশের অংশবিশেষ ওই বাফার জোনের ভেতরে পড়েছে। গতকাল রোববার 5টি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করতে বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দামেস্কের প্রায় 60 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাথুরে মালভূমি গোলান। 1967 সালে 6 দিনের যুদ্ধ শেষে ধাপে গোলান মালভূমির দখল নেয় ইসরায়েল। 1981 সালে তারা একটিকে একতরফাভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করে, তবে ইসরায়েল এ পদক্ষেপ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি, যদিও 2019 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে স্বীকৃতি দিয়েছে। আসাদ সরকারের পতনকে মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন নেতানিয়াহু। জর্ডান লেবানন থেকে দলে দলে দেশে ফিরছেন সিরিয়ানরা। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দলে দলে দেশে ফিরছেন প্রতিবেশী লেবানন ও জর্ডানে আশ্রয় নেয়া সিরিয়ানরা। রবিবার আসাদের পতনের কয়েক ঘন্টা পরই জর্ডান ও লেবানন সীমান্ত দিয়ে সিরিয়ানদের প্রবেশ করতে দেখা যায়। সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ও সিরিয়ার সীমান্তে মাসনা ক্রসিংয়ে কয়েক ডজন গাড়ি সারিবদ্ধভাবে রাখা আছে। যানবাহনগুলো দিয়ে আসাদ বিরোধী স্লোগান দিতে দিতে সিরিয়ায় প্রবেশ করতে দেখা
দেখা গেছে। জর্ডানের জাবের ক্রসিংয়ে একজন সিরীয় শরণার্থী বলেন, আমি 12 বছর ধরে জর্ডানে ছিলাম। বাশার আল আসাদের পতনের খবর শোনার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। এখন আমরা নিরাপদে আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারি। এদিকে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার আল আসাদ। রাজনৈতিক আশ্রয়ে পরিবারের সদস্যরা সহ তিনি মস্কোয় অবস্থান করছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তির বরাদ্দের সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি নিয়ে জাপানের উদ্বেগ বাড়ছে। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বিরোধী দলের আনা প্রেসিডেন্টের অভিশংসন বিল খারিজ হয়ে গেছে। ক্ষমতাসীন দলের পার্লামেন্ট সদস্যদের অধিবেশন বর্জনের কারণে খারিজ হলেও প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের উপর চাপ কমেনি, বরং এ পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকা কিংবা কমপক্ষে সম্মানজনক প্রস্থানের একটি পথ খুঁজছেন তিনি। সরকারি দলের পদক্ষেপের কারণে অভিশংসন বিল বাতিল হয়ে যাওয়ায় নাগরিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শনিবার ভোট গ্রহণের আগে পার্লামেন্ট ভবনের আশপাশে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটে। এই সমাবেশেই বোঝা যাচ্ছিল অভিশংসন বিল বাতিল হলে কি হতে পারে। ফলে ক্ষমতাসীন দল এখন এমন একটি পথের সন্ধান করছে যাতে প্রেসিডেন্টের পদত্যাগের পথ সুগম হয়। 8 ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী হান দুক সো এবং ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির নেতা হান দং হুন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে বিস্তারিত আলাপ করেছেন। বাশার আল আসাদের পতন নিয়ে যে প্রতিক্রিয়া জানালো সৌদি আরব। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হবে 2 সপ্তাহ আগে, এটি অনেকের চিন্তার বাইরে ছিল। বিদ্রোহীরা ইদলিবের ঘাঁটি থেকে যখন অভিযান শুরু করে তখনও এমনটা কেউ ভাবেনি। আসাদের আকস্মিক পতন সিরিয়ার জন্য অন্যরকম একটি মুহূর্ত। বাশার আল আসাদের পতনের পর নতুন সিরিয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ এবং তাদের পছন্দের বর্তমান সংকটজনক পর্যায়ে পাশে আছে সৌদি আরব। এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার ইতিহাসের এই সংকটময় পর্যায়ে ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণ এবং তাদের পছন্দগুলোর প্রতি সমর্থন নিশ্চিত করছে সৌদি। পাশাপাশি সিরিয়ার ঐক্য এবং এর জনগণের সংহতি রক্ষার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানাচ্ছে সৌদি আরব, যাতে দেশটিতে আরও বিশৃঙ্খলার দিকে ধাবিত হওয়া থেকে রক্ষা করা যাবে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দেশটির জনগণকে সমর্থন করার আহ্বান জানানো হয়। ভারতে 44টি স্কুলে বোমা হামলার হুমকি। ইমেইলের মাধ্যমে ভারতে 44টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এতে স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হলে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বলা হয়েছে, দিল্লির যে 44টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিম বিহারের ডিপিএস আর.কে পুরম এবং জিডি গোয়েন্দা স্কুলও রয়েছে। হুমকি পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানোর পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে। এনডিটিভি বলছে, হুমকি ইমেইলের মাধ্যমে পাওয়া গেছে। ইমেইল দাবি করা হয়েছে, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে।